पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना चाह। সকালে জাঙ্কুকের কাছে তের কথা জিজ্ঞাসা করলে জানায় রাতে ব্যথায় কুকড়িয়েছে। যে হোক তা শুনে ডাক্তারের কাছে কল লাগায়। কথা বলে জানায় বিকাল 4টার মধ্যে তাদের যেতে বলেছে। সকালে নাস্তা খেয়ে জায়কির মা কিছুতেই কাউকে বের হতে দিল না, দুপুর পর্যন্ত আটকে রাখলো। জানালেন খুব বেশি দূরের পথ না, এত তাড়াতাড়ি করার দরকার নেই, তিনি আয়োজন করেছেন দুপুরের জন্য। সকলে মানা আর করলো না, এত সকালে যাওয়াটা ভালোও লাগছিল না কারো, থেকে হাঁটাহাঁটি করতে দিচ্ছিল না কেউ। নিজের প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামেনি সে, ঘরে খাওয়া দাওয়া করেছে, আয়ু বেগম মেয়েকে খাইয়ে দিয়ে গেছে। তে সবার সাথে গল্প করছিল। সকাল 10টার দিকে জাঙ্কুক ঘরে এলো তের খোঁজ খবর নিতে। সে সময় জিনও এলেন, জাঙ্কুকের কাছে পিঠের একটি প্লেট দিয়ে বললেন, কাল তোদের পিঠা দেওয়া হয়নি, তের চিন্তায় ভুলে গিয়েছিলাম, এখন ভালো লাগলে খেয়ে নিস, তালের পিঠা আছে। জাঙ্কুক প্লেট নিয়ে মাকে বসতে বলল। জিন কাজের চাপ দেখিয়ে বসলেন না। জাঙ্কুক একটা পাকান তুলে নিয়ে তেকে বলে, খাবি তুই এগুলো? একটা পাকন দাও, বেশি খাবো না। শুনে জাঙ্কুক একটা পাকন দিল হাতে এবং সেও খাচ্ছিল। তে খেতে খেতে জাঙ্কুকের দিকে তাকালো, দেখলো জাঙ্কুকের ঠোঁটে পাকনের তেল লেগে ঠোঁট জোড়া ভিজে উঠেছে, চিকচিক করছে। হাই কি সুন্দর লাগছে তার বড়টাকে, ভেবে মিট মিট করে হাসতে লাগলো। জাঙ্কুক প্রথমে টের না পেলো, এবার টের পেয়ে ভুরু কুঁচকে ফেললো, বলল, আজ এরা হাসছিস কেন পাগলের মতো? তোমার ঠোঁট জোড়া যা লাগছে না, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তের লাগামহীন কথা শোনা মাত্রই জাঙ্কুক ভেবাচেকা তো খেলোই, সাথে কাশি উঠে গেল বেচারার। কাশতে কাশতে শহীদ হবার জোগাড় হলো। এদিকে তে হেসে কুটি কুটি হচ্ছে। জাঙ্কুক কিছুক্ষণ কেশে চোখ বড় বড় করে তের দিকে হতভম্ব হয়ে তাকালো। তে যে এমন ধারা কথা বলতে পারে তার ধারণাই ছিল না। অবশ্য সে ভুলে যায় কেন, এটা গোবর ঠাসা, এর ধারা সব সম্ভব। জাঙ্কুক তের মাথায় একটা চাটি মেরে বলল, এতটা ফাজিল হলি কবে থেকে তুই? ওইনি আগে থেকে ছিলাম, তুমি বুঝতে লেট করে ফেলেছো। আচ্ছা তাই না? হ্যাঁ বলে ঠোঁট টিপে হাসলো। জাঙ্কুক এবার নিজেও একটু দুষ্টুমি করা শুরু করলো। তের কোমর সাবধানে ধরে নিজের কোলের উপর বসিয়ে নিল। জাঙ্কুক হেলান দেওয়া অবস্থাতে আছে। তে চমকে তড়িঘড়ি করে বলল, আরে কি করছো, কেউ এসে যাবে। আসবে না, আসলেও নক করে আসবে। তে কিছু বলল না, নিজের পিঠায় কামড় বসালো। জাঙ্কুক তা দেখে তের পিঠাটা কেড়ে নিল, বলল, হ্যাঁ এবার বল, কি ইচ্ছের কথা বললি যেন? আমার ঠোঁট কামড়ে খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে। তে জাঙ্কুকের বলার ধরন দেখে লজ্জা পেয়ে গেল, কারণ জাঙ্কুকের বলাটা কেমন আবেদনময়ী লাগলো। জাঙ্কুক তে আধ খাওয়া পিঠাটা নিজের মুখের সামনে ধরে বলল, নে শুরু কর, পিঠা থেকেই শুরু কর। ইচ্ছে কখনো জমিয়ে রাখতে নেই, ইচ্ছে করলে তার সুযোগ পেয়ে পূরণ করে ফেলতে হয়। আমি নিজে সেই সুযোগ করে দিলাম। আফটার অল আই এম ইওর হাজবেন্ড। বউয়ের সকল ইচ্ছে পূরণ করা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। সো সোনা, কাম ফার্স্ট। বলা শেষ করে সাথে সাথে পিঠের টুকরোটা ঠোঁট দ্বারা চেপে ধরলো। তে শুনে হতভম্ব হয়ে গেল, মানে এই ছেলেটা সত্যি সত্যি ভেবে নিয়েছে সে তো জাস্ট ফান করলো। কে জানতো এই বনওয়াল তার ইচ্ছের উপর মাত দেবে। হায় রে, নিজের ব্যাকুবি কথায় নিজেই ফেসে গেল। সে বলল, আরে আমি তো জাস্ট মজা করেছি, ঠোঁট আবার কামে খাওয়া যায় নাকি? জাঙ্কুক পিঠা মুখে রেখে আধো আধো ভাবে উত্তর করলো, কেন যাবে না? সেদিন না কামড় দিলি। কি নির্লজ্জ কথাবার্তা বলো, দাও পিঠা দাও। বলে হাত দিয়ে পিঠা নিতে গেলে সে মুখ সরিয়ে নিল। তোর ইচ্ছে পূরণ না করে আমি ছাড়ছি না। নাও স্টার্ট ইট। তের এবার নিজের গালে নিজেই থাপ্পড় দিতে ইচ্ছে করছে। কেন যে এমন একটা কথা এই নির্লজ্জ মার্কা বনওয়ালের কাছে বলতে গেল। এখন বুঝো ঠেলা কেমন লাগে, শিক্ষা হয়ে গেছে, আর জীবনেও বলবে না। নাক কান মলে উঠলো সে। জাঙ্কুক তেকে তাকিয়ে থাকতে দেখে আবার ইশারা করলো। তে বলল, এখন খেতে পারবো না আমি। ইউ হ্যাভ টু। তে উপায় না পেয়ে মাথা এগিয়ে ঝুঁকে জাঙ্কুকের ঠোঁট দিয়ে ধরে রাখা পাকনে এক কামড় দিল। শিউরে উঠলো শরীর, অনুভূতিরা প্রজাপতি ন্যায় উঠছে। জাঙ্কুক মিট মিট করে হাসছে। এই গোবর ঠাসাকে আজ শিক্ষা দিয়েই ছাড়বে, পাপ নামে বের করবে আজ। দুজন দুজনকে পোগা দৃষ্টিতে দেখছে। তে মুখেটুকু চিবিয়ে আবার পুনরায় কামড় দিল। জাঙ্কুক ঝাঁজ নিয়ে বলল, পিঁপড়ের মতো খাচ্ছিস কেন? তে কয়েক কামড় খেয়ে এবার শেষ কামড় আছে, কারণ পিঠা ফুরিয়ে গেছে। তাকে থামতে দেখে জাঙ্কুক বলল, হা করে কি দেখছিস? এইটুকু আমি খাইয়ে দেব? না না আমি খাচ্ছি। জাঙ্কুকের ভেতরে দম ফাটা হাসি আসছে। জব্দ যা করতে পারছে না ভেবেই আনন্দ লাগছে তার। তে শেষ কামড়টা নিতে গিয়ে একদম ঠোঁটের কাছে গিয়ে থামলো। এবার জাঙ্কুকের ঠোঁটের দিকে তাকালো, তো একবার চোখের দিকে। নিঃশ্বাসে নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। জাঙ্কুক হাসলো। তে জাঙ্কুকের ঠোঁট থেকে ঠোঁট দিয়ে পিঠের টুকরাটা কেড়ে নিল নিজের মুখের মাঝে, কিন্তু মুখ না উঠিয়ে জোরে সোরে একটা কামড় দিল জাঙ্কুকের ঠোঁটে। কামড় দিয়ে ভেবেছিল মুখ তুলে নেবে, কিন্তু তার চালাকিতে মাত
দেবার জন্য স্বয়ং বনৌলি তো আছে, সে কি কম যায়? তাই তে যখন কামড় দিয়ে উঠে আসতে নিল, তখনই জাঙ্কুক তের মাথা পেছনে খপ করে পেরে ধরলো। এরপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে একটা গভীর গাঢ় চুম খেলো। খেয়ে তৎক্ষণাৎ একটা জোরে সোরে কামড় বসিয়ে দিল। কামড়টা সে দিল একদম পারফেক্ট জায়গায়, যেটা ঠোঁটের ভিতরের অংশ, যা বাইরে থেকে বোঝা যায় না। তে গঙিয়ে উঠলো, ছেড়ে দিল তেকে। মুখ উঠিয়ে ঠোঁট থেকে তেল মুছতে মুছতে মিট মিট করে হাসলো। এরপর নিজের দুই হাত থেকে ধুলা জারার মতো করে হাত ঝাড়তে ঝাড়তে বলল, আসছিল আমার সাথে পাঙ্গা নিতে। ওরে আমার বাহাদুর রে! দেখিয়েই তো দিলাম আমার বাহাদুরি। হাহ বলে মুখ ঝামটিয়ে তে গাল ফুলিয়ে বসে থাকলো। জাঙ্কুক তা দেখে হাসলো, তেকে টেনে বুকের উপর ফেললো। ডাবল মিষ্টিতে টেস্ট কেমন পেলি পিঠায়? কি নির্লজ্জ মার্কার লোক গো তুমি! জাঙ্কুক এবার জোরে জোরে হেসে দিল। তে জাঙ্কুককে দুই হাতে জাপটে জড়িয়ে ধরে রাখলো, আর মিট মিট করে সেও হাসতে লাগলো। সকলে খাওয়া দাওয়া শেষ করে সকলের থেকে বিদায় নিল। জায়কি আসতেই তাকে সকলে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। এও বলল খুব জলদি নিয়ে যাবে তাদের কাছে। ইয়নহর মন ভার, সে কিছু বলল না। এরপর সকলে একে একে গাড়িতে উঠে বসলো। ইয়নহ জায়কির দিকে তাকিয়ে মলিন মুখে মুচকি হাসির রেখা টেনে গাড়িতে উঠে পড়লো। এরপর চলে গেল গাড়ি তার গন্তব্যে আপন গতিতে। জায়কি টলমল চোখে চেয়ে রইল যতদূর দেখা গেল। তেকে নিয়ে তারা 3টার দিকে হাসপাতালে আসে। এক্সরে আর এমআরআই করতে দেয় ডাক্তার। রিপোর্টে ডাক্তার জানায় মেরুদণ্ডের হাড়ে আঘাত লেগেছে, এজন্য ব্যথাটা মারাত্মক রূপ নিয়েছে। তেকে টোটালি 3 সপ্তাহ বেড রেস্ট করতে বলা হয়েছে। সেখানে 2 সপ্তাহ তো মাস থাকতেই হবে, প্রয়োজন ছাড়া হাঁটাহাঁটি করা যাবে না। এছাড়া বাড়িতে প্রাথমিকভাবে চিকিৎসাও নিতে বলেছে, সেটা গরম পানি ঢালা বা গরম পানি ছেঁক দেওয়া হোক। এইসব কথাগুলো সিএনজির মধ্যে জাঙ্কুক থেকে বলতে বলতে বাড়ি ফিরছে, আর তে সব মুখ বুজে গিলছে। জাঙ্কুক বাড়িতে এসে সবটা সবাইকে জানায়। জিন শুনে বললেন, সিঁড়ি ভেঙে বারবার উপরে ওঠানামা করবি না, আজ উঠবি এরপর আর নামবি না, সব উপরেই করবি, মেনে চললে জলদি সেরে যাবি। ঠিক আছে, আর বুঝতে পারছি না আম্মু, ঘরে যাব আমি। সকলে সম্মতি দিলে সে চলে গেল। সিঁড়ির কাছে যেতেই জাঙ্কুক অতি সাবধানে কোলে তুলে নিল। তে চেয়ে চোখ বড় বড় করে তাকালো, পিছনে দেখলো সব ওদের দিকে চেয়ে আছে। কোলে করে নিয়ে যাওয়ার বুদ্ধি জিন দিয়েছেন। এতগুলো সিঁড়ি বেয়ে উপরে গেলে ব্যথা বাড়বে বই কমবে না। জাঙ্কুক ঘা ছাড়া ভাব নিয়ে সিঁড়ি বেয়ে উঠছে। এসব কি ধরনের ফাজলামি! ছি, বাড়ির লোক কি ভাবছে? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার। তো মরে যা। তে চোখ বড় বড় করে আবার তাকালো। সে আবারও বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোকে কোলে নেবার কথা তোর শাশুড়ি আমাকে বলেছে, নয়তো তোর মতন গোবর ঠাসা আলুর বস্তাকে নিয়ে এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার ইচ্ছে ছিল না আমার। তে বেজায় রাখলো, কয়েকটা চড় থাপ্পড় কিল ঘুষিয়ে দিল। জাঙ্কুক হেসে গড়ে গিয়ে বসিয়ে দিল। শুয়ে থাক, অকারণে বসে থাকিস না। পরের দিন তার ঢাকা বোর। জাঙ্কুক গত রাতেও তেকে সেক দেওয়া থেকে শুরু করে পেন রিলিভার দিয়ে ম্যাসাজ করে দিয়েছিল অনেকটা সময় নিয়ে। তে গত রাতেও অনেকটা রাত অবধি কাতরিয়েছে ব্যথায়। জাঙ্কুক সকালে নাস্তা করে উপরে এলো, সে ক্যাম্পাসে যাবে, শনিবার থেকে পরীক্ষা তার। উপরে এসে দেখলো আয়ু খাওয়াচ্ছে তার একমাত্র মেয়েকে। জাঙ্কুক এসে প্রয়োজনীয় জিনিস নিয়ে আয়ুকে উদ্দেশ্য করে বলে, ছোট আম্মু, তোমার মেয়ে যেন তিরিং বিরিং না করে বেড়ায়, আর নিচে যেন না যায়, প্রয়োজন ছাড়া নিচে নামতেই দেবে না, ঘরে যেন থাকে। ওষুধগুলো ঠিক মতো খাইয়ে দিও, আর দুপুরে গরম পানির ছেঁক সহ পেন রিলিভার দিও। আমার আসতে লেট হবে, আজ রাতও হতে পারে বলে এবার থেকে উদ্দেশ্য করে বলে, যেগুলো বললাম একটাও এদিক ওদিক করবি তো না ভাঙা কোমর আমি নিজ দায়িত্ব নিয়ে ভাঙবো। দুজনের উদ্দেশ্যে বলে গেল, দাঁড়ালো না। আয়ু মিট মিট করে হাসছে, আর তে কাঁদো কাঁদো হয়ে বসে রইল। মানে কি, সারাদিন এভাবে বিছানায় পড়ে থাকতে হবে? এটা কি ভালো লাগে? শোনা তো, ওই বড়টার সাথে বিয়ে দিয়ে জীবন আবার তেজপাতা করে দিয়েছো। অন্য ছেলের সাথে বিয়ে হলে এত শাসন শুনতে হতো না। কথা ঠিক কর, স্বামী সে তোর, শাসন করা সেই করবে, ভালোবাসার মতো বাসবে, শাসনও করবে। এটাই স্বামীদের অধিকার। বেশি এই দেরি করবি না, যা বলে গেল মানার চেষ্টা করবি। কতটা চিন্তা হয়েছে তোর প্রতি দেখেছিস? বলেছিলাম না, ছেলে আমাদের না খেয়ে একটা, মানতে পারলে সুখী হবি। মিলল তো? সে প্রত্যুত্তর করলো না, মায়ের কাঁধে মাথা রাখলো। বড়দের কথাই বলে গেছে। রাত 9টা পার হয়ে গেছে। জাঙ্কুক সে সময় বাড়ি এলো। এসে ঘরে ঢুকে দেখলো তে নেই। জাঙ্কুকের মেজাজটা গরম হয়ে গেল। ওকে বলা হয়েছে হাঁটাহাঁটি করবি না, আর সে সেই কাজই বেশি করে করছে। চেঞ্জ না করে ঘর থেকে বের হবার সময় দেখলো তে আসছে। জাঙ্কুককে দেখে বলল, এত লেট হলো কেন আজ? তোকে মানা করা হয়নি হাঁটাহাঁটি করবি না? এই কার ভালোর জন্য আমি বলছি? আমার ভালোর জন্য। তোর কি ইচ্ছে হয় না একটা কথাও মেনে চলতে?
যা চল তুই তোর মতন, যা ইচ্ছে কর, চোখের সামনে থেকে দূর হ। রেগে ধমকে কথাগুলো বলে ওয়াশরুম চলে গেল। তে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। সে তো হাঁটাহাঁটি সারাদিন করেনি। সারাদিন শুয়ে থেকে পিঠ লেগে গেছিল বলে নিজের ঘরে গিয়ে উপন্যাস বই পড়তেছিল, সেটাও শুয়ে। এইটুকু হাঁটাহাঁটি না করলে কি করে হবে? মানা করেছে বলে কি পঙ্গু হয়ে বসে থাকতে হবে? আর কথা না শুনে রেগে চলে গেল। তারও রাগ হলো, সেও গাল ফুলিয়ে বিছানায় শুয়ে পড়লো। থেকে থেকে ব্যথা ফিরছে শুধু, এখনো ব্যথা আসছে, তাই চোখ বন্ধ করে পড়ে রইল। জাঙ্কুক শাওয়ার নিয়ে বেরোলো। থেকে শুয়ে থাকতে দেখে আবার মেজাজ তুলে বলল, এখন শুয়ে আছিস কেন? যা ধেই ধেই করে বেড়া। বলেই চলে গেল নিচে। তে কোনো কথা বললো না, শুয়েই রইল। খারাপ লাগছে অযথা বকা শুনে, দোষ যেখানে সে করেইনি। কিছুক্ষণের মাঝে জাঙ্কুক খেয়ে এসে পড়তে বসলো। সে 3-4 দিনের গ্যাপে অনেকটা পড়ায় পিছিয়ে গেছে। মাথাটা এমনিতেই সারাদিন গরম হয়েছিল, তেকে নিচে বেড়াতে দেখে আরো গরম হয়ে গেছে। রাগ নিয়ে দরজা দিয়ে টেবিলে বসলো। তে সবই দেখলো। কষ্ট পেল কেন জানি এমন ব্যবহারে, যেটা এই পর্যন্ত হয়নি। ভালোবাসে বলে এমন হচ্ছে। রাত 11টার দিকে জাঙ্কুক পড়ছে এখনো। সে সময় গোঙানির আওয়াজ পাচ্ছে। পেছনে ঘুরে দেখলো তে কোমর ধরে কাতরাচ্ছে। ব্যথা নিশ্চয়ই বেড়েছে, বাড়বেই তো, ধেই ধেই করে বেড়ালে এমন তো হবে। মেজাজটা আবার গেল চড়ে তার। এই বেয়াদবের জন্য সে খেটে মরছে, আর সে তার একটুও কথা শুনবে না। সারাদিন পর বাড়িতে এসে এখন এগুলো সহ্য করতে হবে। এই বেয়াদবটাকে বিয়ে করে পর্যন্ত তার নানা চিন্তার শেষ নেই। এর জন্য কেরিয়ার গড়ার তোড়জোড় করতে হচ্ছে, নানান চিন্তা করতে হচ্ছে, যেটা তার এতগুলো বছরেও করেনি। বাপের হোটেলে শান্তিতে খেয়েছে আর লাইফটা এনজয় করেছে, আর এখন এটাকে বিয়ে করে তার চিন্তার তো শেষ নেই, সাথে লাইফটাকে প্যারাময় করে তুলেছে। একে তো শনিবার থেকে পরীক্ষা, সেসব চিন্তাও হচ্ছে, এখন আবার এর বসে বসে দায়িত্ব পালন করতে হবে। এইসব ভেবে জাঙ্কুকের মেজাজটা তরতরিয়ে বেড়ে উঠলো। এত আহ্লাদ কেন করতে হবে তার? কিসের এত আহ্লাদ তার? এত আহ্লাদ সহ্য হলো না। রাগের সাথে হাতের কলমটা টেবিলের উপর থাবা দিয়ে রেখে ঝড়ের বেগে তের কাছে গিয়ে এক ঝাটকায় তুলে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। অনেকটা জোরে দিয়েছে। রাগে পুরো শরীর রিরি করছে তার। তেকে ঝাটকা দেওয়াতে কোমরে ব্যথা তো পেয়েছে, সাথে থাপ্পড়ের রেশটাও সহ্য হলো না। টলমল চোখে চেয়ে রইল, গালে হাত দিয়ে। জাঙ্কুক চেঁচিয়ে বলল, এই এখন আমার দাবাচ্ছিস কেন? সারাদিন যখন দাবাদাবি করেছিস তখন মনে ছিল না? গত 2টো রাত আমাকে ঘুমাতে দিসনি, রাত জেগে তোর সেবা করেছি, অস্থিরতা দেখেছি, ব্যথা কমানোর চেষ্টা করেছি। এসব কিছু মনে হচ্ছে না তোর? কোনো মূল্য নেই। এত আহ্লাদ কিসের তোর? এত বড় মেয়ে হয়ে গেছিস, তবু তোর আহ্লাদ কেন গেল না? কিসের আহ্লাদ দেখাস তুই? বলে থেমে নিজে নিজেই বলতে লাগলো, জীবনটা আমার প্যারাময় করে তুললো এই আহ্লাদিকে গাড়ি চাপিয়ে দিই। এই বেকুবের দায়িত্ব ঘাড়ে নিয়ে আমার চিন্তার শেষ নেই। এক একটা দিন চিন্তা করতে করতে পার করতে হয়। লাইফটা আমার প্যারাময় করে দিয়েছে। রাগের মাথায় সে যে কিসের ভিতর কি বলে ফেললো সেটার হুঁশ নেই তার। রাগে খুবই হিতায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে জাঙ্কুকের মারের থেকে তার বলা শেষ কথাগুলো একদম বুকে গিয়ে লাগলো তের। শুয়ের ন্যায় ফুটতে লাগলো বুকে, বাড়ি হয়ে গেল খুব বুকটা। খুবই লাগলো কথাগুলো। তাকে ঘাড়ে গছিয়ে দিয়েছে। হাজার ভালোবাসা হোক না কেন, কথাটা তের বুকে পাথর সমান বাড়ি যন্ত্রণা দিল। টপ টপ করে পানি পড়তে লাগলো চোখ থেকে গাল বেয়ে। জাঙ্কুকের দিকে ছলছল করে তাকিয়ে রইল। জাঙ্কুক অন্যদিকে ঘুরে আছে। রাত তার এখনো পড়েনি। এবার সে ব্যালকনিতে চলে গেল। তে কোনো কথাই বলল না। অশ্রু ভরা নয়ন নিয়ে বিছানা থেকে নামলো। ঝাটকা দিয়ে তোলার কারণে টান লেগেছে আবার কোমরে, সাথে কাঁধেও। এদিকে বুকে গভীর ব্যথা। বাবাহীন মেয়েটাকে দায়িত্ব দিয়েছে বাড়ির সকলে, কিন্তু জাঙ্কুক আজ তার সামনে বলল গছিয়ে দিয়েছে, যেটা তার সহ্য হলো না। সত্যি কি গছিয়ে দিয়েছে তাকে? চাইলে তো অন্য ছেলের সাথে বিয়ে দিতে পারতো তাকে। আজ কেন জানি বাবার কথা খুব মনে পড়লো তার। আজ যদি তার বাবা থাকতো, নিশ্চয়ই দায়িত্ব নিয়ে মেয়ের বিয়ে দিত। বাবার কথা ভাবতে তার বুক খুশি পড়ে যেতে চাইলো। ঘুমরে ভেতরে সব দলা পাকিয়ে গেল। বার কয়েক তার মস্তিষ্ক বাবা বাবা ডাক আওড়ালো। পা যেন তার তুলতে পারছে না, শরীরও উঠছে না ব্যথায়, চোখও টলমল কিছু দেখছে না। তবু বহু কষ্টে ছোট ছোট পায়ে দরজা খুলে বেরিয়ে গেল। বাবা নেই তো কি হয়েছে, তার মা তো আছে, সে এখনো এতিম হয়নি। কষ্টে অভিমানে ক্ষোভে বহু কষ্টে হেঁটে মায়ের ঘরের দিকে গেল সে। জাঙ্কুক ব্যালকনিতে গিয়ে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অল্পতেই তার হঠাৎ হঠাৎ রাগ উঠে যায়। এটা তার ছোট থেকেই হয়। বউয়ের অসুস্থ শরীর রেখে বাহিরে ছিল সারাদিন, খোঁজ খবর নেওয়ার সময় হয়নি। বাড়িতে এসে একটু চোখের সামনে বউকে সুস্থ হতে দেখবে, কিন্তু সে এসে বউকে ঘরে পায়নি। এটা তার রাগের কারণ হয়েছে। জাঙ্কুক রাগ করে, হিতায় জ্ঞান হারিয়ে ফেলে। তবে ওর একটা বিশেষ গুণ আছে, সেটা হলো পরে নিজের ভুল বুঝতে পারে। ব্যালকনিতে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে সে। তারপর হঠাৎ মস্তিষ্কে কিছু একটা বাড়ি দিল, আর সেটা ধারণ করতেই বুকের ভেতর কাজ ভাঙার ন্যায় টুকরো টুকরো হয়ে গেল। বুকের মাঝে যন্ত্রণা শুরু হলো। তীব্র
তীব্র ব্যথা অনুভব হলো। চিনচিন করছে, সে যে রাগের মাথায় কি বলে ফেলেছে থেকে এখন বুঝে আসলো তার। মেয়েটাকে সে ভালোবাসে, খুব ভালোবাসে, তা না হলে কি আর এখন কষ্ট বুঝতে পারতো? কই, আগে তো এমন হয়নি। আগে তো কত মেরেছে আর বাজে কথাও বলেছে, খোঁটাও দিয়েছে, সেগুলোতে কখনো গায়েও মাখেনি। আর আজ সে কতগুলো খারাপ কথা বলে ফেলেছে, যেগুলো আগের বলার থেকে অনেক আলাদা। এখন এগুলো বলা মানে কথার ধারা আলাদা, সম্পর্ক বদলেছে তাদের। এখন বউ সে তার, সব থেকে বড় কথা তার ভালোবাসা সে। রাগের মাথায় বলে দিয়ে কতটা কষ্ট দিয়ে ফেলেছে বউটাকে এখন বুঝতে পারছে। নিজের উপর খুব রাগ উঠলো, দু হাতে নিজের চুল খামছে ধরলো, রেলিং এর উপর ডান হাত দিয়ে বার কয়েক বাড়ি দিল জোরে জোরে। বুক ভারী হয়ে এলো। বউ যে তার খুব আহ্লাদি। বউয়ের কষ্টের কথা ভেবে আরো কষ্ট হচ্ছে এখন। আরো কিভাবে ঝটকা দিয়ে তুললো। এমনিতেই বউটা তার অসুস্থ, লেগেছে নিশ্চয়ই, ভেবে আর এক পলক থামলো না। জানে শরীরে জ্বর বইবে, তবু যেতে হবে। ওই আহ্লাদিকে ছাড়া তার এক পলক একটুও চলবে না।